Ramesh, he says to his friend that, actually, these old people, they're old and not able to take care of themselves. So they can't do without this domestic help. He says they are old and unable to take care of themselves. But let's be honest and ask ourselves, are we able to do without these domestic helps? I look at the film and I can identify with all the characters. There are all these women. There is Ujjwala, there is Bablu, there is, any number of people, Shobhi, Nobita, whatever name they have. They start from their homes, they wake up 3:30 in the morning, they take their trains, come to residential areas like ours in South Calcutta. I'm talking about people from the south, of Bengal, South 24 Parganas. They travel, that Tinte Poitirish is such a crucial time. This world, it was all around us, but it's only after I saw Nayanchapa that I came alive to the fact. Like the railway crossing, they are a parallel existence. But the railway lines never meet. These people, they are privy to two worlds really. They are themselves unlettered. They're working in homes where people are teachers, professors, and teaching their children. They don't have these gold chains and ornaments. They are constantly with people who are affluent, who have fridge, who have television, who have gold ornaments, which some can spare, some cannot, and so on. I mean, we really don't know their world, but they know our world better than us. My first question to Rupa, in fact, I'll come to you, Shekhar, a bit later. Rupa, what was your homework for becoming Nayanchapa? রত্নদি আমি বাংলাতে বলি। এখানে বাংলা বুঝতে পারেন না এমন কেউ আছেন? যদি থাকেন তাহলে আমাকে বলবেন, আমি আবার একটু ইংরেজিতে বলবো। বাংলাতে বলবো কি আমি জিজ্ঞাসা করছি? ঠিক আছে, আচ্ছা। নয়নচাপা চরিত্রটা আপনাদের কেমন লেগেছে একটু বলবেন? আমি ভালো লেগেছে কি? আমি আমার ডিরেক্টরের কাছে, প্রডিউসারের কাছে আরেকটু সময় চেয়েছিলাম। ঠিক 15-20 দিন, 1 মাসের মধ্যে আমরা নয়নচাপা ফ্লোরে চলে গেছিলাম, কারণ শেখরের স্ক্রিপ্টটা পুরোটাই ভীষণভাবে তৈরি ছিল। আমার কাছে যখন যেদিন শেখর সবকিছু ঠিক করলো, সাইন করলাম, তারপর থেকে ফ্লোরে যাওয়ার মধ্যে বেশি দিন হাতে সময় ছিল না। আমি যেটা চেষ্টা করেছি, আমি অনেক দিন ধরে এরকম মানুষদের সঙ্গে খুব কাছাকাছি থেকেছি। অবজারভেশন আমার কাজ। আমি এদের, আমার বাড়িতে যারা এসে আমাকে সাহায্য করেন, তাদের অনেককেই আমি অনেক সময় একটু আধটু নকল করার চেষ্টা করতাম। আমার বেশ মজার লাগতো। আর আমি নিজে যেহেতু ভীষণভাবে সংসারী মানুষ, আমি পেট ফেলে বলতে পারি যে নয়নচাপারা যা কাজ করেন তাদের প্রত্যেকের থেকে প্রত্যেকটা কাজ আমি ভালো করি। আমি মানুষ হিসেবে, রূপা গাঙ্গুলি হিসেবে ভালো করি আর কি। আমি বাসনটা ভয়ানক ভালো মাজি, আমি ঘর ঝাড়পোছটা ভয়ানক ভালো করি, কাপড়টাও দুর্দান্ত কাচি। আমি ঘর মুছে গেলে পরে গড়াগড়ি খাওয়া যাবে, সে ঘরে বালি পাওয়া যাবে না। এটা রূপা গাঙ্গুলি হিসেবে আমি বলছি। তো আমার ওদের, যারা আমার বাড়িতে আসে থাকে, কেউ কাজ করে চলে যায়, কেউ থাকে, তাদের সঙ্গে আমার একটা অন্যরকম হৃদ্যতা হয়। কখনো
প্রচন্ড বকাবকিও করি, আবার কখনো অনেক কিছু করি। তো ওদের দেখে আমি অনেক কিছু, মানে নয়ন চাপার মধ্যে অনেক কিছু অ্যাকচুয়ালি অনেকের আছে, ঠিক একা কারোকে আমি খুব একটা ফলো করেছি তা নয়। স্ক্রিপ্ট তো একটা চেহারা দিয়ে দেয়, কিন্তু কিছু ম্যানারিজমস যেগুলো নয়ন চাপার জন্য আমাকে নানান মানুষের থেকে টুকতে হয়েছে, মানে টুকলি করেছি আর কি। এরকম মতন মুখ ভেঙানো, ওর এরকম মতো তেড়া বেঁকা করে চলা। তো আমি আর চাঁদু মানে চান্দ্রেই শেখরের সঙ্গে বসে বেশ কয়েকটা রিহার্সাল করেছি, ওয়ার্কশপ করেছি, এবং আমরা শেখরের অ্যাবসেন্সে, মানে শেখর আসেনি, ওকে আমরা ভীষণ ভয় পাই ফ্লোরে, যতই বন্ধু হোক এমনি একটু মানে ফট করে রেগে যায় আর কি। তো আমি আর চাঁদু বাড়িতে আমার কেউ বাড়িতে অ্যাসিস্ট্যান্ট থাকলে তাকে বলতাম, এই এটা আইপ্যাডটা একটু অন কর, ওকে ধরিয়ে দিতাম এক জায়গায়, আইপ্যাডটা অন করে আমি আর চাঁদু সারা হল ঘরে লম্বা এবার থেকে আবার হাঁটাটা প্র্যাকটিস করতাম, কোন হাঁটাটা ভালো লাগছে, জোরে হাঁটলে কিরকম স্পিডে, মানে কতটা জোরে হাঁটবো, তাতে কতটা কোমর বেঁকবে, কখন ধাক্কা খাবো, কখন, মানে সারাক্ষণ আমাদের একটা আমার আর চাঁদুর প্র্যাকটিস চলতো। এবং কথা বলা, ব্যবহার, চলন সমস্তটা ওই কয়েকটা দিন মানে একদম অন্যরকম হয়ে গেছিল। আমাকে বাড়িতেও সবাই বলতো যে রূপা তুই অভিনয় সব ফ্লোরে করে তারপর বাড়িতে নর্মাল বিহেভ কর, কিন্তু সেটা ঠিক হয় না, মানে ওটা কিরম ঢুকে যায় আর কি, হাঁটা চলা কথা বলা সবটা এরকম ওটা হয়ে যায়, এর মানে মেজাজ ওটা তৈরি হয়ে যায়। সেটা যেহেতু একসঙ্গে আমরা এই ছবিটা শুট করতে পেরেছি, এটা একটা টিমের পক্ষে, একজন মানে একটা পুরো টিমের পক্ষে সেটা খুব সুবিধের। আমরা 20-22 দিন বোধহয় না শেখর, 18 দিন সকাল থেকে রাত অব্দি এটাই করেছি। এই ছবির দৌলতে আমার স্লিপ ডিস্ক হয়ে গেছে অবশ্য, বাচ্চাটাকে সারাক্ষণ কোলে তোলা নামানো, অনেক খাটতে হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু একটা ভয়ানক আনন্দ দিয়েছে। এমন একটা চরিত্র যা আমি অনেক বছর ধরে স্বপ্ন দেখেছি, কল্পনা করেছি, এরকম পারবো কিনা চেষ্টা করেছি অনেকবার, মনে মনে ভেবেছি কেউ যদি আসেন আমাকে এরকম একটা চরিত্র নিয়ে অফার করতে, সবাই আমাকে ভীষণ একটা স্ট্রং সফিস্টিকেটেড মহিলা চরিত্র দেন, এসব কেউ দেন না। অনেক দিন পর শেখর আমার স্বপ্নটা পূরণ করেছে। I thank you, শেখর। যে কোনো অ্যাক্টর তার চরিত্রটা করতে গিয়ে নিজের অনেকটা সেই চরিত্রের মধ্যে ঢালে এবং চরিত্রের অনেকটা তার মধ্যে এসে যায়। আমি একটা জিনিস প্রশ্ন আরো রূপাকেই করব, নয়ন চাপা যখন চাপি ওর কাজটা নিয়ে নিচ্ছে তখন সে বাঘিনী, সে তার বন্ধুকেও ছেড়ে কথা বলবে না, তাকে মেরে ফেলতে পারলে হয়তো মেরেই ফেলবে তখন, কিন্তু বাড়িতে এসে রাতের পর রাত কিন্তু সমস্ত দিন খাটনির পরে এসে চুপচাপ সে বরের মারটা সহ্য করে। এইটা কিন্তু বানানো সাজানো সত্য না, এটা কিন্তু দিনের পর দিন হয়ে চলেছে। এটা হাউ ডু উই রিকনসাইল দিস, আই মিন হোয়াট ইজ দ্য সাইকোলজি? আমার বাড়িতে এরকম বেশ কিছু ঘটনা হয়েছে। আমি যেখানে থাকি তার কাছেই একটা বসতি আছে, বেশ 200-400 মতন মানুষ ওখানে থাকে গলফ গার্ডেনে। তো সেখানে একটা পরিবার, তো মানে অনেকগুলো পরিবারের সঙ্গে আমার এরকম সম্পর্ক, এরকম ঘটনা আছে। একটা পরিবার তো যে আমার বাড়িতে কাজ করতো মেয়েটি, তাকে এরকম প্রায় মার খেয়ে আসতে হতো, এবং আমি রোজই তাকে দেখতাম। সে থাকতো আমার পাড়াতেই, অত দূর থেকে ক্যানিং থেকে আসতো না, কিন্তু প্রায় মার খেয়ে আসতো, এবং প্রায় ওকে দেখতাম যে ওর এখানে একটা দাগ, ওখানে একটা কিছু একটা বেঁকে বেঁকে হাঁটছে, কোমরে খুব লেগেছে, মেরেছে ধরেছে, এটা রোজই হতো। একটা দিন মনে আছে যে ও মানে সেই হাউমাউ করতে করতে কাঁদতে কাঁদতে চলে এলো, সমস্ত সারা গায়ে মুখে পিঠে ঘাড়ে কাল শিটে, দাঁড়াতেও পারছে না বেচারা,
পর এমন মার পেরেছে যে আর দাঁড়াতে পারছে না। আমি বললাম যে তুই চলে আয়, বাচ্চাগুলোকে নিয়ে আয়। এখন বাচ্চাগুলোকেও মারছে ওর বউকে শিক্ষা দেবার জন্য, যাতে বউ ভয়ে পায় আর কি, মানে আন্ডার কন্ট্রোল থাকে। তো সেই বাচ্চাগুলো আর ওই মেয়েটি শিখা আমার বাড়িতে প্রায় মাস খানেকের উপরে, প্রায় 1.5 মাস মতন হবে, আমার বাড়িতেই ছিল। এবং ওই পাড়াতে ওইখানকার কিছু ছেলে যারা ওই স্বামীর সঙ্গে দল করে, এবং কিছু মহিলা, আনফরচুনেটলি কিছু মহিলারা এসে আমার সঙ্গে একবার আমাকে থ্রেট করছে, গাড়ি ভেঙে দেবে, একবার আমার 4তলা ফ্ল্যাটে ঢিল ছুড়ছে। আমি মহিলাদের ফিলিংটা বলছি। কিছু ছেলেরা এসে বললেন যে আপনি ওকে কেন আটকেছেন? আমি বললাম আমি তোকে আটকাইনি, ও নিজে পুলিশে যাবে বলছে, ও নিজে বলেছে আমার কাছে থাকবে, তাই আমি থাকতে দিয়েছি। আমি ওকে তাড়িয়ে দিইনি, আমি থাকতে দিয়েছি। ও থাকবে আমার বাড়িতে, তোমরা আমার কি ভাঙবে ভাঙো, আমার কিছু আসে যায় না, ভাঙো, আমি পুলিশ ডাকবো, আমাকে কিছু ট্রাবল করলে আমি পুলিশ ডাকবো। ফাইনালি ওরা আমার মানে লাঠি নিয়ে এসেও কিছু করেনি, ন্যাচারালি ওরা সাহস পায়নি কিছু করবার। মহিলাদের আমি এসে দেখেছিলাম একটা প্রচন্ড মানে 40 জনের মহিলা এসে আমাকে চেপে ধরা হলো, বলে যে ওরকম তো মারেই রোজ, ও তো মার খেতেই হয় একটু স্বামী, তাই বলে আপনি ওরকম আটকে রাখবেন, ওকে লুকিয়ে রাখবেন? মানে এটা বোধহয় কি জানি খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, নাকি এটাই কারোর মানে সোহাগের একটা পার্ট, আমি ঠিক জানি না। মানে এদের এক একজনের এক এক রকম সাইকোলজিক্যাল অবস্থায় থাকে এরা এই সময়গুলোতে। মায়ের সঙ্গে একটা শারীরিক সম্পর্ক যুক্ত আছে, মারটাও আছে, তার সঙ্গে শারীরিক সম্পর্কটাও আছে, এই সব নিয়ে ভীষণ কমপ্লেক্স একটা সিচুয়েশন। কিন্তু এটা অভ্যেসের মতো, মানে যেমন ভাবে ভাত খেতে হয় তেমন ভাবে মার খেতে হয়, তেমন ভাবে ওরকম যুদ্ধ করে শুতে হয়, ওটাই দৈনন্দিন একটা রুচি। এটা এই নয়নচাপাও তার থেকে বাইরে নয়। মানে বাইরে যত তাবর চিৎকার চেঁচামেচি ঝগড়া করে হ্যাঁ মারেগা তান মারেগা বলে এসে কিন্তু স্বামীর মারের সময় কিন্তু কিছুই করলো না। মানে স্বামী যেরকম ক্যাংলা কাশির মতন রোগা, ওকে নয়নচাপার যা সাইজ, ধাক্কা মারলেই পড়ে যাওয়া উচিত, কিন্তু নয়নচাপা তো ওকে ফেললো না, মানে মারটাই খেলো, বলছে ফ্যান ভ্যান করে কাঁদলো, গলায় দড়ি দিয়ে মরবো, ওকে মার উল্টে। সেটা নয়নচাপারা সাহস করে উঠতে পারে না। তাই যখন ওই ছোট মেয়েটা পারে, হ্যাঁ ওর ভেতরের ওই সাহসী মেয়েটা তখন বলে যে যা পালা পালা, যেখানে থাকবি এর থেকে তো ভালো থাকবি। তখন বলো ওই একটা কোন জায়গায় হয়তো মেয়ে মহিলা নয়নচাপা সাহস করে বেরিয়ে আসে। Thank you, Rupa, for such understanding of the character. Shekhar, তোমার সব ছবিতে একটা চাপা হোক সোচ্চার হোক একটা পলিটিক্যাল কন্টেন্ট থাকে। পলিটিক্স ইজ নট, মানে যেটা আমরা মৃণালদার ছবি বা মৃণালদার কাছ থেকে শিখেছি, পলিটিক্স ইজ ভেরি ইন্টিগ্রাল টু আওয়ার এভরিডে লিভিং। এই পুরো যে ব্যাকগ্রাউন্ডটা তুমি ধরেছো, এই যে সারদা স্ক্যামের ব্যাকগ্রাউন্ডটা, সেটা তারপরে তার মধ্যে এক্সট্রা আলট্রা ক্যারেক্টার যেটা, সেগুলো সমস্ত কিছুই আমাদের চারপাশে আমাদের ভেতরে হয়ে চলেছে এখনো, এবং সেগুলোকে নিয়ে তুমি করেছো। কিন্তু তা হলেও এটা তোমার অন্যান্য পলিটিক্যাল ছবি ক্রান্তিকাল বা অন্যগুলোর চেয়ে অনেকটা ডিফারেন্ট। এই যে ডিফারেন্সটা, এইটা তোমার জার্নিটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো। প্রথমে একটা জিনিস বলে রাখি, একটা বিশেষ তথ্য, সেটা হচ্ছে আমি খুব ব্যক্তিগতভাবে নিজের আইডিয়া নিয়ে ছবি করতে ভালোবাসি না। আমার অনেক আইডিয়াস আছে, আমি খুব ইতিহাস সচেতন। অর্থাৎ ভারতীয় চলচ্চিত্রকে যিনি আধুনিক করেছিলেন, সে সত্যজিৎ রায়, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, নরেন মিত্তি, এবং বহু অসামান্য বাংলা গল্প আছে। নয়নচাপার ক্ষেত্রে আলাদা, বা রত্নতম ইজ ভেরি কারেক্ট। নয়নচাপার একটা ইউনিকনেস পসিবলি, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি যেটা গোড়াতেই বলেছিলাম শুরুতে, আমার কাছে একটা খুব মূল্যবান প্রশ্ন হচ্ছে শহরতলি বা গ্রামের যে বিভাজন, এই দুটো সম্পর্ক আমাকে খুব ভাবায়। ফলে আমি প্রথম যে 3টি ছবি করেছিলাম, 3টিতেই রূপা ছিলেন
মহুল বনিশ্বরের ক্রান্তিকাল এবং কালের রাখাল, সেটা ছিল অ্যাকচুয়াল ইন্ডিয়ার গল্প। অর্থাৎ ভারতবর্ষের গ্রাম গঞ্জ, আদিবাসী জীবন, উত্তর পূর্বাঞ্চলের জীবন, এইসব নিয়ে। কারণ শহর কলকাতা আমায় খুব আগ্রহী করে তুলতো না, আজও খুব একটা করে না, নানা কারণে, যদিও 150 বছর ধরে আমাদের বাস। তো আমি প্রথম দিকে ঠিক করেছিলাম যে ভারতবর্ষ নিয়ে ছবি করব। আর ভারতবর্ষের ছবি করতে গেলে রাজনীতিকে অস্বীকার করা যায় না। এরপরে যখন আমি কলকাতায় আসি, আমার প্রথম ছবি নেকলেস। আপনারা দেখলেন এখানেও একটা নেকলেস আছে। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ মাই কলকাতা। থার্ড পার্টও একটা রকম নেকলেস থাকবে, সে গল্প এখন বলছি না, হয়তো ডিসেম্বর জানুয়ারিতে করবো, সিদ্ধান্ত হয়েছে। তো নেকলেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সোনা একটা গহনা, এক মায়ের কাছে ছিল আর এক মায়ের কাছে এলো। এই যে একটা জার্নি, ওয়েলথ, যাকে আমরা সবসময়, যেটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ নেকলেস আগের ছবিতে আমি দেখিয়েছিলাম যে সবাই ঘিরে ফেলছে, নেকলেসটা নিয়ে চলে যাবে। আরেকজনের কাছে ভলেন্টারি নেকলেসটা এলো। হ্যাঁ, তো সুতরাং খুব সচেতন ভাবে এটা করেছিলাম। যখন নয়ন চাপা আমি সিদ্ধান্ত নিচ্ছি তৈরি করব, ইচ্ছা ছিল নেকলেস পার্ট 2 নাম দেব। তার দুটো কারণ। একটা হচ্ছে যে এই পুরো যে গল্পটা আপনারা দেখলেন, এগুলো কিন্তু সত্যি ঘটনা। বেশিরভাগ রেফারেন্স আমি পেয়েছি খবরের কাগজে, সেগুলো আমি ইন্টিগ্রেট করেছি। এক, দ্বিতীয় হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে একটা আনকম্প্রোমাইজিং স্ট্যান্ডার্ড যে ডিরেক্টর আমি নিয়েছিলাম, রূপারও মনে আছে, আমরা ঘোর বর্ষাকালে ছবি শুটিং করেছিলাম। আপনারা অনেক জায়গায় লক্ষ্য করবেন একটু অন্ধকার মনে হচ্ছে। অর্থাৎ বাইরে যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে, ভেতরটা কেমন হতে পারে দেখবেন। ওভারকাস্ট স্কাই, আমরা একদিনও সূর্য পাই। হ্যাঁ, ফলে বর্ষাকালের একটা ছবি, কলকাতার সাথে কলকাতার একটা ছবিতে গ্রাম থেকে একজন আসছে, তার দল নিয়ে তারা কাজ করে চলে যাচ্ছে। এই আইডিয়াটা যখন আমার মাথায় আসে, তখন আমি প্যারালালি আরেকটা অসামান্য চিত্রনাট্য তৈরি করছিলাম রূপারই জন্য। বার্নার্ড শর একটা পৃথিবী বিখ্যাত নাটক, সেটা নিয়েই আমার সঙ্গে কথা হচ্ছিল। তো কথায় কথায় ও আমাকে হঠাৎই চেস করতে শুরু করে, আর কি তোমার পকেটে আছে বলো তো, না জেনে বা হয়তো জানি না। তো আমার হঠাৎ মনে পড়ে যায় যে প্রায় 16-17 বছর আগে আমি তখন লিখতাম, আমার অনেক লেখা অভিনয় করেছিল। আমাকে একবারও কথায় কথায় বলে যে আমি তো দ্রৌপদীও করলাম, আর সব মেধাবিনীর ভূমিকায় আমাকে দেওয়া হয়, তুমি আমার জন্য ঝিয়ের রোল লেখো না অ্যাজ এ রাইটার। এন্ড ইভেনচুয়ালি আই রোট। আমাদের এক বন্ধু অভিজিৎ দাশগুপ্ত আমি একটা খুব সুন্দর দেহাতি কাজের লোকের চরিত্র তৈরি করে, হয়নি। ও যখনই আমাকে বলে, সঙ্গে সঙ্গে আমার একটা এথিক্যাল জায়গায় নড়ে ওঠে, আরে আমি তো আরেকটা স্ক্রিপ্ট রেডি রেখেছি। তো ব্যাস, ও সঙ্গে সঙ্গে বললে ওটা করবো। আমি ঠিক আছে, ওটা পরে হবে, এটাই তুমি করো। কিন্তু খুব অল্প সময়, আমাদের খুব তাড়াতাড়ি ছবিটা করতে হবে, বিকজ অনেকগুলো কম্পালশন থাকে। আমরা যে ধরনের ছবি করি, অসম্ভব রিয়েলিস্টিক ছবি। এটা পৃথিবীতে বলা হয় নিও রিয়েলিস্টিক ফিল্ম। অর্থাৎ ক্যামেরা কখনো দাঁড়ায় না। যারা এখানে স্টুডেন্ট আছেন তাদের পক্ষে জানানো দরকার, এর হোতা হচ্ছে জয়লুক দারদিন। ফ্রান্সে এই ধরনের ছবি এখন খুব হয়। অর্থাৎ ক্যামেরা দৌড়ায় অন্ধকারের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে, ভীষণই আধুনিক একটা প্রক্রিয়া এবং আঙ্গিক। কিন্তু মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে জ্যান্ত মানুষের সঙ্গে জ্যান্ত মানুষের প্রতিক্রিয়া। এটা আমার যখন অতীতের রূপা যখন করেছে মহুল বনি শেরেং, ও গেছে আদিবাসী অঞ্চলে কম্প্যাশনেট গ্রাউন্ড নিয়ে। আবার ক্রান্তিকালে যখন দেখেছি রাজবাড়িতে ঢুকে পড়েছে এক টেররিস্ট, সেখানেও একটা কম্প্যাশনেট জায়গায় দাঁড়িয়েছিল। আবার কালের রাখালও তাই। অর্থাৎ ওখানে নন্দনা সেনের চরিত্র এসে বিদেশ থেকে, শহরের মানুষ, কিন্তু এখানে আমি দেখাচ্ছি ঠিক কলকাতায় উল্টোটা। অর্থাৎ শহরের তলি থেকে তারা ঢুকছে, ঢুকে জীবনগুলোকে দেখছে। আর একটা জিনিস যেটা রূপা বললো, উইচ আই থট আর কেউ করতে পারবে বলে আমার তো মনেই হয়নি। ও রূপসী বলে আমি বলছি না, সেটা অন্য কথা, সেটা ম্যানেজ করার দায় ওর। কিন্তু যেটা আমি এখানে খুব ডেলিভারেটলি রেখেছি, আমাকে কোনো পরিচালক বললেন আর একটু কাটতে পারতে, অনেকে খুব কাটার পক্ষে। অর্থাৎ ওই যে রান্নাঘরে ও কাজটা করছে বাবুদের বাড়িতে, আমার একটা ইচ্ছাকৃতি করা যে একজন নারী সে তার বাড়িতে কাঠ জ্বালিয়ে আগুনের কাজ করে, কমপ্লিটলি একটা প্রিমিটিভ স্টেজ। সেই নারী এসে একটা মডার্ন গ্যাজেটস এর মধ্যে দিয়ে প্রত্যেকটা জিনিস কত এফিশিয়েন্টলি করে। এই যে এফিশিয়েন্সিটা, এই এফিশিয়েন্সিটার মর্যাদা কিন্তু আমরা দিই না, যে কারণে আরো বেশি রেখেছিলাম গোয়াড়ের মতো। কিন্তু যেটা আমাদের দেখানো হবে হয়তো আমার প্রযোজকের, আমাদের ডিস্ট্রিবিউটরের পছন্দ হয়েছে,
এর আরেকটা ভার্সন আছে যেটা 15 মিনিট বেশি, ওরা আবার সেটা পছন্দ করেছে নানা কারণে, হয়তো ওরা চান 14-15 মিনিটের ছবি, তো সেখানে আরেকটু ডিটেল আছে, কিন্তু সেগুলোকে আমরা চপ আপ করেছি যাতে ইন্টারন্যাশনাল অডিয়েন্স বোর না হয়। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তুমি যেটা দেখেছো সেটা ন্যাশনাল ভার্সনটাই, ওকে আমি যেটা দেখিয়েছিলাম। However, it was a great experience. আর একটা বললাম যে রূপার একটা সাইকেল কমপ্লিট হলো, ও 4টে ছবি আমার সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড, শুরু করেছিল এক জায়গা থেকে, এখানে এসে পৌঁছেছি আরেক জায়গায়। ইটস এ ওয়ান্ডারফুল জার্নি ফর বোথ অফ আস। এরপরে কোথায় যাবো আমরা জানি না। মজার গল্প বলবো? আরে আমরা বোলপুরে শুটিং করতে গেছি, ওই স্টেশনেরটা আমাদের সত্যি চিনতে পারেনি লোকজন। আমরা এক গাদা লোকজন এরকম জড়ো করেছিলাম, তারপর তাদের মাঝখানে ভিড়ে উঠে পড়েছি, কেউ চিনতে পারেনি আমাকে আর চাঁদুকে। চাঁদু তো রোজ টেলিভিশন খুব করছে, আর আমি আরো অনেক মানে রং চং কালো করে ভূতির মতন ইং করে সারাক্ষণ ছিলাম, আর সারাক্ষণই মনে জন্য বিরক্ত, মানে পেঁচার মতন মুখ একটা হয় না, কালমে খেয়েছি টাইপের একটা মুখ করেছিলাম। আমার উপর রেগে যায়, আমার উপর রেগে যায়, এত খাটায়, আর ঠিক হচ্ছে কিনা, কিছু ভুলে গেল কিনা আর কি। তো ভিড়ের মধ্যে চিনতে পারেন লোকজন, কি মজা লেগেছে আমাদের। শেষে অনেকক্ষণ পরে বুঝে ফেলেছে, কিন্তু প্রথম দিকে একদম চিনতে পারেনি, পাশ দিয়ে দেখে চলে গেল কিছুই। জাদু বললো রূপাদি এতে ইনসিকিউরিটি হয়ে যাবে, এবার কেউ চিনতে পারছে না। খুব মজা হয়েছে। আমাদের যেটা মিউজিক ডিরেক্টর দেবজ্যোতি বোস, উনি খুব, পন্ডিত দেবজ্যোতি বোস খুব নাম করা সরোদি, আমার প্রথম কাজ। ও একদিন ফোন করে বললো তোমার ছবি সাকসেসফুল। কেন হলো না হলো, আমি আমার মতো মনে ছবি করি, রূপা সাপোর্ট দেয়, আমাদের আমরা একটা দল নিয়ে কাজ করি, আমার সব ছবিতে এরা আছেন প্রায়। চান্দ্র এই 4টে ছবি করেছে, বিশ্বজিৎ করেছে, এরকম ভাবে চলে। বললো আজ বাড়িতে ওর কাজের লোক এসেছে, তাকে পেল গেছি আর বসতি। বললো আমি তখন ছবিটা দেখছি, ওকে দিয়েছি, বললাম তুই মিউজিকটা ঠিক আগে পজিশনিং গুলো কর, তারপর আমি বলছি কি লাগাবি। বললো ঘর মুছতে মুছতে বললো দাদা এই মেয়েটাকে তো কি আমাদের পাড়াতেই থাকে, এখান থেকে তুমি দেখিনি, সবাই কিন্তু আমি চিনি, দুর্গাপূজার ছবি তুলেছে। ও বললো যে চেনো না তোমাদের, ও লাইনের ওপরে থাকে বুঝি। তারপরে বললো ভালো করে দেখো, তো ভালো করে দেখেছি, দেখে বললো না আমি তো চিনতে পারছি, এরকম তো হয় না, একসঙ্গে তো হাঁটি। However, to conclude the entire thing, যে আমি একটা জিনিস আবিষ্কার করেছি, যে কোনো ছবিতেই নিজের চোখে দেখা, নিজের অভিজ্ঞতা না থাকলে, আমি যে বাড়িতে থাকি অনেক ভোরে উঠে আমি দেখতে পাই দল দিয়ে এরা সব নামে। আমার কাজের লোক তো খুব একটা নেই, কিন্তু নিচে যে বাড়ি আমার যে মালিক, সেখানে প্রায় 2 মাস অন্তর মারপিট হয়, এবং সেটা আমি কান দিয়ে শুনি কি হচ্ছে। অত্যন্ত ভদ্রলোক, এবং যে ভাষায় কথা বলেন কাজের লোকের প্রতি, আমার খুব মায়া হয় ওদের জন্য, এদের জন্য, যারা গালাগালি করছে তাদের জন্য। they become inhuman। আর ও যে ওদিকে আছে যে এত ভদ্র, সে হঠাৎ যেরকম দেখালাম আমরা এইরকম হয়ে পড়েছে, তখন রূপাকে চেনাই যাচ্ছে না, যেরকম হয়ে গেল কি বাবা। তো দিস ইজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমার মনে হয়েছে হয়তো আমরা পারবো, এবং তখনই পারতে পারি যখন একটা টিম ওয়ার্ক থাকে, যেটা রূপা বললো, আর পারস্পরিক চেনা জানা, অর্থাৎ ভেরি ডিফিকাল্ট। এটা আপনারা ভাবতেই পারবেন না যে আমরা 18 দিনে শুটিং করেছি, এটা অন্য কারো কাছে হয়তো 3-4 বছরের কাজ। এই ডিপেন্ডেন্সটা ওর, যেমন আমার প্রতি হয়তো আজ ডিরেক্ট একটা ফেথ আছে, যদি না এটার পর ভেঙে গিয়ে থাকে, আর আমার ওর উপর ট্রিমেন্ডাস ফেথ আছে যে she would be able to really portray it, image it, my imagination। আমি দুটো গল্প ঘটনা এর সঙ্গে আরো বলবো, তারপরে লাস্ট ওয়াইন্ড আপ করবো। একটা হলো যে আরেকটা এইরকম, আমি যেই সময় এই ছবিটা দেখি তার সেই উইকের মধ্যে আমি আরেকটা ছবি দেখলাম, ভেরি কমার্শিয়ালি মেড, বাট দ্য ইন্টেন্ট ওয়াজ গুড, চিরদিনই তুমি যে আমার 2। এটা একটা তেলুগু ছবির রিমেক হয়েছে, তেলুগু আর তামিল আই এম নট ভেরি শিওর, বাট তেলুগু যতদূর আমি জানি রিমেক হয়েছে, কিন্তু তার মধ্যে এইরকমই আর কি, ডোমেস্টিক হেলথ, এই ভ্যানে যারা রান্না করে, এই সমাজের এটা লেভেলের লোকজনকে নিয়ে করা। তো আমরা কি কথা বলছিলাম, আমি যে কথাগুলো বললাম যে এরা দুটো জগৎ
একেবারে এরা কিন্তু খুব ইজিলি মানে লেখাপড়া শেখর বললো, কিন্তু গ্যাজেটস গুলো ইউজ করে। বাড়িতে কাঠের উনুনে রান্না করছে, কিন্তু গ্যাজেটস আমার বাড়িতে আমি এখনো কিন্তু ভালো করে মিক্সার গ্রাইন্ডার ওগুলো আমি ভালো ইউজ করতে পারি না, ওরা বেটার জানে। আমাদের বাড়িতে বেশিরভাগই কোনো চার্জার নষ্ট হলো, কোনো কিছু নষ্ট হলো, সে ওই বাবলু বা এরা এসে ঠিক করবে। তো the thing is, without really being having gone to school or college, without the affluence to go and buy the latest, they are more aware than most of us. আমার মার চেয়ে তো ডেফিনেটলি বেটার। আর আরেকটা জিনিস সেটা ইদানিং সময় অন্তত কলকাতায় আমরা পাই, সেটা হলো ওপার থেকে আমাদের ইলিগাল মাইগ্রেশন যথেষ্ট হতে থাকে। আদারওয়াইজ অলসো there is a sizable section of minority community, কিন্তু এরা যে কথাটা বললাম যে এরা বাড়ির ভেতরে সব জায়গা পুজো করছে, রান্নাঘর করছে, সামলাচ্ছে, সবকিছু করছে। সুতরাং অনেক বাড়িতে কিন্তু এখনো একটা সার্টেন রেস্ট্রিকশন আছে, যার জন্য অনেকেই এরা মুমতাজ, নাজনীন, যাই নাম বাইরে, তারা হঠাৎ রাধা হয়ে যায়, ইয়ে হয়ে যায়। এবং ওই যে শাখা আর পলা এবং বুলুর যে রোলটা, বুলু ইজ হার আর্মার। তালিবানের জায়গায় একটা ছেলে এসকর্ট সঙ্গে না হলে বেরোতে দেবে না, সেটা তালিবান ইম্পোজ করছে। এখানে কিন্তু এই যে মায়েরা বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে চলে, ওই যে পুলিশ স্টেশনে বলছে ছেলেকে রেখে যা, ছেলেকে রেখে যা, ওই ছেলেকে নিয়ে কিন্তু সে ট্রাকে উঠতে সাহস পাচ্ছে, ছেলেটা সঙ্গে আছে বলে। ছেলেটা সঙ্গে না থাকলে পুরো সমাজ কিন্তু সেই মহিলাকে অন্যভাবে দেখবে। এবং এই যে শাখা আর পলাটা ইজ অ্যানাদার থিং আমি দেখেছি, এবং এই চওড়া করে সিঁদুর পরাটা যেটা, এইগুলো these are their armors, these are the traits that protects them from so many different evil things. আমার এই জিনিসগুলো কতগুলো মানে এত সুন্দর করে অবজার্ভ করা। আমি শেখরকে লাস্ট একটাই জিজ্ঞেস করতে চাই যে এইরকম এত জিওগ্রাফিক্যালি, এত সোশ্যালি রুটেড ছবি, what do you think are the prospects in a festival like Cannes or Berlin or wherever? আসলে কমিটমেন্টটা তো সোসাইটিতে, আমি ওগুলো নিয়ে অনেস্টলি স্পিকিং ওরা কিভাবে দেখবেন। অর্থাৎ দিল্লি থেকে একজন রিয়াক্ট করেছেন, যেমন বম্বেতে অত্যন্ত ভালো একজন পরিচালক ছবিটা দেখে বললেন যে মেঘে ঢাকা ধারা যেরকম ভাবে জেরাতে মোর দুয়ারগুলি ব্যবহার করা হয়েছিল, এখানে এক্স্যাক্টলি তব দয়া দিয়ে হবে গো মোর বন্ধুতে ও রিয়াক্ট করেছে যে আমার কান্না পাচ্ছিল। এখন কান কিভাবে রিয়াক্ট করবে? আরেকজন বললেন দিল্লি থেকে যে সর্বজয়া যদি আজকে হতো, ইনসিডেন্টলি আমরা পোড়াতে শুট করেছি, যারা পথের পাঁচালী দেখেছেন, যখন অপরাজিততে চলে যায় সর্বজয়া ঝিয়ের কাজ করতে, এবং ওই যে বাবু চারুপ্রকাশ ঘোষ ইশারা করে ডাকে, একজন দিল্লি থেকে দেখে বললেন যে অসাধারণ হয়েছে, আমার মনে হলো আজকের সর্বজয়া নয়ন চাপাতে। এখন কমিটমেন্টটা তো সেলফ কমিটমেন্ট ফর এ ডিরেক্টর and director's commitment to the society and an aesthetics, অর্থাৎ আমি কি সিনেমা করব। আমি যদি একটা ফ্যান্টাসি লেভেলের সিনেমা করি, যেটা এখন আদুর গোপাল কিছুদিন আগে বলেছে যে আমি মাল্টিপ্লেক্সে যেতে পারছি না কারণ এখানে বাবা নেই, মা নেই, ভাই নেই, ছেলে নেই, কারা আছে আমি কিছুই বুঝতে পারছি না। অর্থাৎ আমি একটু পুরনোপন্থী বলে সেই স্টাইলটা নিয়েই রয়েছি। অর্থাৎ আমি এইভাবে সত্যের সঙ্গে কাজ করে যাই। আমরা আছি, আমাদের শিল্পীরা আছে, আমরা আছি। যদি কেউ মনে করে, যেটা কালকে বললাম যে গীতাঞ্জলি কে রেকমেন্ড করেছিলেন ইয়েস রবি ঠাকুরকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য, সো দেয়ার হ্যাজ টু বি সামওয়ান। পথের পাঁচালীকে আপনাদের ইনফরমেশনের জন্য বলি, জন হিউস্টন কলকাতায় এসেছিলেন। জন হিউস্টন কলকাতায় এসে মোমায় যদি পথের পাঁচালী না দেখাতেন, পথের পাঁচালী উড হ্যাভ বিন নিপড ইন দ্য বাড। ওই একজন কেউ যেমন এখানে ছিল বলে রত্ন তোমার ছবিটা দেখেছিলেন বলে আজ আপনাদের সঙ্গে পরিচয় হলো। যদি উনি না থাকতেন, রূপারও আশা হতো না, এমনিও হয়তো আশা হতো, আপনাদের সঙ্গে গল্প করার সুযোগ হতো না। I strongly believe that there is somebody who definitely discover the truth and some, because এই ছবিগুলো উঠে গেছে, এই ছবি বিদেশে কিছু কিছু জায়গায় হচ্ছে, স্টাইলটাও অনেকে ঠিকভাবে মেনে নিতে পারেন না, অনেকে চাক লাগে ও লাগে। কিন্তু আমি ঠিকই করেছিলাম, অনেকে আপত্তি করেছিল
যে রূপার এত অ্যাক্টিভিটিস, মানে নয়ন চাপার এত অ্যাক্টিভিটিস, বাচ্চাটা তো প্রথমেই বাদ দিতে বলেছি, যে বাচ্চাটা বাদ দাও, প্রডিউসার বারবার বলেছে, ও এক ঝামেলা। আমি বললাম আমি কোনো কথা শুনবো না, সমস্ত কাজ লাস্ট এডিটের সময়ও আমি নয়ন চাপার সমস্ত অ্যাক্টিভিটি অত্যন্ত যত্ন করে রেখেছি, এমনকি কয়েকটা জায়গায় টেকনিক্যাল মিস্টেক্স আছে সেগুলোও রেখেছি, কারণ এই স্টাইলটার মধ্যে ওগুলো যায়। এই কমিটমেন্টটা হচ্ছে আমার ফিল্ম এডুকেশনে। যারা শেয়ার করবেন, একটা অংশ শেয়ার ডেফিনেটলি করবেন, আপনারা করলেন, আবার হয়তো কেউ শেয়ার নাও করতে পারে। এখন সেটা যদি কান বার্লিন কোনোদিন খুঁজে পায় যে না দেয়ার ইজ সাম কাইন্ড অফ ট্রুথ হয়েছে, এই ধরনের ছবি কানে পামজিওর পেয়েছে, গ্রাম্পি পেয়েছে, আমাদের দুর্ভাগ্য আমরা পৌঁছতে পারিনি। আমি দুর্ভাগ্য মোটেই মনে করব না। আমি কান, বার্লিন, ভেনিস কেন, আমি অন্যান্য যে কোনো ফেস্টিভ্যালে এই ছবি গেলে এবং লোকের কাছে পৌঁছলে, লোকে দেখলে আমি ভীষণই আনন্দিত হব। কিন্তু আমি একেবারে জেনুইনলি অনেস্টলি বলছি শেখর, আমি আরো অনেক বেশি আনন্দ পাবো যদি এটা আমাদের দেশের অন্যান্য আর সব শহরে আমি দেখাতে পারি। For one simple reason, this is so much not just Noyan Chappa's story, it's so much our story. Thank you so much. Thank you, Shiva.